লেখক উজ্জ্বল সংযুক্তার বিয়ে মানে জুয়া। ফুলশয্যার কক্ষে ঢুকতে কিছুটা দেরি হয়ে গেছিল শুভর। সব দিক সামলে নিজেকে কিছুটা প্রস্তুত করে কক্ষে দীর্ঘদিনের অপরিসীম আনন্দ মনের ভিতর সাজিয়ে প্রবেশ করতেই নজরে পড়ে সুসজ্জিত বিছানায় বসে আছে তার নববিবাহিত জীবনসাথী অপর্ণা। মুচকি হেসে দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে যেতেই বিছানা থেকে নেমে এসে মাথার কাপড় খুলে রুক্ষ স্বরে কিছুটা ধিমি আওয়াজে হিস হিস করে নববধূ বলে ওঠে, ব্যাস, এর থেকে বেশি এগোনো যাবে না, ওখানেই দাঁড়ান, আমার কিছু বলার আছে, সেগুলো শুনে নিয়ে যা চিন্তা করার করতে পারেন। রীতিমতো থমকে গেছিল শুভ। মনের মধ্যে একগুচ্ছ আকাঙ্ক্ষা নিয়ে জীবনে প্রথমবার ফুলশয্যার কক্ষে প্রবেশ করতেই এমনটা মোটেও আশা করেনি। তাই জিজ্ঞাসাসূচক চাহনিতে ভুরু কুঁচকে প্রশ্ন করে, মানে? ততক্ষণে অপর্ণা দৃঢ় কণ্ঠে বলে, আপনার সাথে বিয়ে একটা সমঝোতা মাত্র, মানে একটা ডিল। আমাকে বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে এই বিয়েটা। আমার কাছে তখন দ্বিতীয় কোনো রাস্তা ছিল না, তাই খানিকটা উপায়হীনভাবে বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে। এমনিতেই আমি আর একজনের বাগদত্তা, তার 3 মাসের সন্তান আমার গর্ভে। তাই আপনাকে ফুলশয্যার রাতে একাই থাকতে হবে। আমার কাছে কোনো উপায় নেই আপনাকে গ্রহণ করার মতন। শুভর মনে হয়েছিল ঘরের ভিতরে বিকট শব্দে বজ্র পড়েছে। ক্ষণিকের জন্য বিহ্বল হয়ে উঠেছিল পরিস্থিতি। এটা বুঝে উঠতে সময় লেগেছিল তার। তথাপি পরিস্থিতিটাকে সামলাতে রেগে ওঠার বদলে মিষ্টি হেসে বলে, বেশ ভালোই তো, আপনার প্রেমিকের সন্তান আপনার গর্ভে, কিন্তু সেটা তো আপনার জন্য বড়ই খুশির খবর। এত বড় খুশি নিয়ে আমাদের বাড়িতে কি অভিপ্রায় এসে উঠলেন, তাও আবার বিবাহিত অবস্থায়? জানতে পারি কি আরো একটা জীবন নষ্ট করার অধিকার কে দিয়েছিল আপনাকে? শুভর কথায় খানিকটা সংযত হয়ে অপর্ণা বলে ওঠে, আমার কাছে উপায় ছিল না। এই বিবাহ যদি মেনে না নিতাম তাহলে হয়তো একজনকেই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হতো। তার সম্পূর্ণ দায়বদ্ধতা আমার উপরেই এসে পড়তো। খানিকটা রুষ্ট আওয়াজে শুভ বলে, তাহলে নিজের প্রেমিকের অবস্থানটা বাড়িতে জানিয়ে দিলে অসুবিধা কোথায় ছিল? আপনি কেবল আপনার জীবনটাকে বাজি রাখেননি, সাথে আমার জীবন এবং আমাদের পরিবারটাকেও বাজি রেখেছেন। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। কাল সকালে আপনি আপনার বাড়িতে ফিরে যাবেন, কিংবা কোথায় যাবেন সেটা আপনি ভালোভাবেই জানেন। তবে আমাদের বাড়িতে কাল সকালের পরে আপনার মুখ দেখতে যেন না পাই। পরের ব্যাপারগুলো আমি সামলে নেব। শুভর কথা শুনে মুখটা গম্ভীর হয়ে গিয়েছিল অপর্ণার। নিজেকে খানিকটা সংযত করে বলে ওঠে, এত তাড়াতাড়ি এই ব্যাপারটা মিটিয়ে দিতে চাইছেন? অবশ্য আপনাকে দোষ দেব কেন, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, কয়েকটা দিনের জন্য এই সমস্যাটাকে লোকচক্ষুর আড়ালে যদি রাখতে পারেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। অবশ্য কয়েকদিনের জন্য, তারপরেই আপনাকে মুক্তি দেব সারা জীবনের জন্য। মুচকি হেসে শুভ বলে, নির্দিষ্ট করে বলুন কতদিনের জন্য এমন বিকট পরিস্থিতির ভেতরে থাকতে হবে? নিজেকে অসহায় অবস্থায় পেয়ে অপর্ণা বলে ওঠে, বেশি দিনের জন্য নয়, কয়েকটা মাস মাত্র। অপর্ণার কথা শুনে তীক্ষ্ণ আওয়াজে শুভ বলে ওঠে, অসম্ভব। কয়েকটা দিন আমার পক্ষে এই পরিস্থিতিতে কাটানো অসম্ভব হয়ে উঠবে। মা, বাবা, পিসি, ঠাকুমা, দাদুর কাছে কি জবাব দেব আমি? আপনার সমস্যা 1 সপ্তাহের জন্য আমি সামলাতে রাজি আছি। তারপরে আপনার রাস্তা আপনি খুঁজে নেবেন, না হলে কিন্তু আমি সবার কাছে আপনার ব্যাপারগুলো প্রকাশ করতে বাধ্য হব। শুভর কথায় ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় অপর্ণা। তথাপি সাহস সঞ্চয় করে বলে, আপনার থেকে এমনটা আশা করিনি। ভেবেছিলাম আমার সমস্যাগুলো কিছুটা হলেও বুঝতে পারবেন, কিন্তু সকল পুরুষের মতো আপনিও কেবল নিজেরটাই বোঝেন। অপর্ণার কথা শেষ না হতেই শুভ বলে, আপনার সমস্যা বোঝার আবশ্যক কি আমার? আপনি নিজে একটা সমস্যা তৈরি করে এখানে এসেছেন নিজেকে সম্পূর্ণ বাঁচাতে, এখন সমস্ত পুরুষ জাতিকে দোষারোপ করছেন। একবার ভেবে দেখুন তো, আমাদের বাড়ির কি পরিস্থিতি হবে যখন সবাই জানবে আপনি অন্য কারোর সন্তান গর্ভে ধারণ করে বিয়ে করেছেন? বুঝতে পারছেন আপনি কতটা জটিল পরিস্থিতির মাঝে আমাদের ফেলে দিয়েছেন? ব্যাস, এরপরে আর কোনো কথা শুনতে চাই না। আমি আজকে রাতটা সোফাতে শুয়ে কাটিয়ে দেব, আপনি বিছানাতে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, সব থেকে উত্তম, কাল সকালে এই ব্যাপারগুলো যেন বাড়িতে কেউ জানতে না পারে। দিরাগমনে যাওয়ার পরে আপনি পুনরায় এই বাড়িতে ফিরবেন না, সে ব্যবস্থা আমি করে দেব। কথাটা বলে শুভ পাশের সোফাতে শুয়ে ভাবতে থাকে, প্রাইভেট সেক্টরে ভালো সার্ভিস করলেও
কোনোদিন প্রেম ভালোবাসা করতে পারিনি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতে মেয়েদের দিক দিয়ে কিছুটা লাজুক প্রথম থেকেই সে ছিল। আসলে মেয়েদের সাথে কোনোদিনও মুক্ত মনোভাবনায় মিশতে পারিনি, ইচ্ছাও হতো না, কেবল আড়ষ্টতার জন্য। বিয়ের বয়স হতেই বাড়ি থেকে কটাক্ষ শুনতে হয়েছে বারংবার। পিসি তো কান ঝালাপালা করে দিতে প্রথমেই ছিল, তোর মতন স্মার্ট সুন্দর স্বাস্থ্যবান ছেলে এখনো একটা সুন্দরী মেয়ে পটাতে পারলো না, কি করলি তুই এত বছরে? এমন কথায় শুভ বারবার লজ্জিত হতো, তাই উত্তর দেওয়ার বদলে মুখ নিচু করেই থাকতো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মা সাথে থেকে জবাব দিত, দিদি সবাই কি সমান হয় নাকি? আমার ছেলেকে আমি ভালোভাবেই চিনি, ও বরাবরই লাজুক প্রকৃতির। অবশেষে কাকুর বন্ধুর মেয়ের সাথে সম্পর্ক এগিয়ে যায়। বিয়ের আগে দুটি পরিবার অনেকবার মিলিত হয়েছে নানা রকমের অছিলায়। শুভকেও সকলের ইচ্ছাতে একবার অপর্ণাকে দেখতে যেতে হয়েছিল, তবে সকলের পছন্দ নিজেও মেনে নিয়েছিল বাধ্য সন্তানের মতন। আসলে অপর্ণার ব্যক্তিত্বে একটা আলাদা মাত্রা সংযোগ হয়েছিল, তার রূপের সাথে যথেষ্ট মেপে কথা বলার ঢং। তাছাড়া অপর্ণাকে এক নজর দেখার পরে তাকে বাতিল করতে পারাটা যথেষ্ট কঠিন ছিল, তাই নিজের ইচ্ছাটা পরিবারের সম্মানের কথা ভেবে মেনে নিয়েছিল। তাতে দুটো দিকই সামঞ্জস্য থাকে। কথা এগিয়েছিল সময়ের সাথে সাথে। দুটি পরিবার চেয়েছিল যত শীঘ্রই সম্ভব এই বিবাহ সম্পন্ন হয়ে যায়। শুভর পরিবার মেয়ে এবং তাদের পরিবার দেখে যথেষ্ট সন্তুষ্ট ছিল, তাই দেরি করাটা উচিত মনে করেনি। খুব শীঘ্রই আশীর্বাদের অনুষ্ঠানের সাথে সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়। তারপরেই 1 মাসের ভেতরে বিয়ের তারিখ পাকা হয়ে গেলে দুটি পরিবার উৎসাহের সাথে আগামী বিয়ের অনুষ্ঠানের তৈরিতে জুটে যায়। শুভর ইচ্ছা থাকলেও অফিসের কাজে ব্যস্ত থাকাতে সবসময় পরিবারের সাথে থাকতে পারেনি, কিন্তু অপর্ণার মনোমোহিনী রূপের আগুনে সাঁতার দেওয়ার জন্য নিজে ধীরে ধীরে তৈরি হয়ে উঠছিল। প্রায় দিন রাতে অপর্ণার স্বপ্নে বিভোর হয়ে মিলনের কল্পনাতে দিন গুণে চললেও ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ স্থাপনা করতে সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। ওদিকে অপর্ণাও শুভর সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টাও করেনি। দেখতে দেখতে বিয়ের দিন এসে পৌঁছে যায়। দুটি পরিবার সকাল থেকে অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল। শুভর সাথে অপর্ণার পরবর্তী সাক্ষাৎ হয় শুভ দৃষ্টির সময়ে। তারপরে বিয়ের অনুষ্ঠান যথারীতি সময়ের সাথে সাথে সম্পন্ন হয়। তারপরে বাসর। সারা রাত দুপক্ষের বন্ধু বান্ধবীদের সাথে আত্মীয় স্বজনদের নিয়ে ভালোভাবেই সম্পন্ন হয় বাসর রাত। এত কিছুর পরেও শুভর মনে এতটুকু সন্দেহ জাগ্রত হয়নি। অপর্ণার হাবে ভাবে ব্যবহার খুব সাধারণভাবেই পেয়েছিল। পরের দিন যথারীতি সময়ের মধ্যে বর বধূকে বিদায় এবং শুভদের বাড়িতে নববিবাহিত দম্পতির হর্ষ উল্লাসের সাথে বরণ করে গৃহতে প্রবেশ করায়। সেদিনটা কাল রাত্রি থাকাতে দুজনের মধ্যে সাক্ষাৎ অবাঞ্ছিত ছিল। পরের দিন প্রভাত থেকেই বৌভাতের অনুষ্ঠানে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিল। রাতে বৌভাতের অনুষ্ঠানের শেষে ফুলসজ্জার কক্ষে আসতেই শুভর মাথায় পাহাড় ভেঙে পড়ে পরিস্থিতিকে সামনে দেখে। শুয়ে শুয়ে ভেবে গেছিল এখন উপায় কি তার কাছে। একটা সিদ্ধান্ত অবশ্য নিয়ে ফেলেছিল ইতিমধ্যে। অপর্ণার অনুরোধে কয়েকটা দিন পরেই দিরাগমনে যাওয়ার আছে। তারপরে অপর্ণার ইচ্ছা অনুযায়ী তাকে সেখানে রেখে বাড়িতে প্রত্যাবর্তন হতে দেবে না। কিন্তু তার ভবিষ্যৎটা কি হবে? অপর্ণার সাথে ডিভোর্স ফাইল করবে? মনে মনে হেসে ওঠে, ভাবে কত আনন্দ উল্লাসের সাথে তার পরিবার তার বিয়ের অনুষ্ঠান করেছিল। বিয়ের আগে হানিমুনের জন্য সিমলার হোটেল টিকিট বুকিংও পর্যন্ত করে রেখেছিল। ভেবেছিল বিয়ের পরে হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে। বাকিটা ভাবতে ইচ্ছা হয় না শুভর। মেয়ের ভিতরেই এত খোট বেরোলে সে কি করতে পারে? বিয়ে ঠিক হওয়ার পরে অপর্ণাকে দেখে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিল। নিমেষেই সেগুলি ধূলিসাৎ হতে দেখে মনটা বিতৃষ্ণায় ভরে ওঠে। রাতে দুজনেই ঘুমাতে পারেনি, যে যার চিন্তায় মগ্ন থেকে বাকি রাতটা কাটিয়ে দিয়েছিল। ভোর হতে শুভ ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের পার্কে গিয়ে চিন্তামগ্ন অবস্থায় ক্রমাগত পায়চারি করে যাচ্ছিল। তখনও বাড়িতে সকলেই যে যার মতো বিছানায়। পার্কে পায়চারি করতে করতে ভাবতে ভাবতে কখন যে রোদ মাথার উপরে এসে পৌঁছেছিল সেই খেয়াল তার ছিল না। তাছাড়া অফিসের ছুটি আজকেও ছিল তার, তাই ব্যস্ত হওয়ারও প্রয়োজন বোধ করেনি। ওদিকে অপর্ণা বুঝেছিল শুভ ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময়। বিছানাতে কিছুক্ষণ পর থেকে টয়লেটে উঠে যায়। খানিকক্ষণ পরে টয়লেট থেকে বের হতে দরজায় আওয়াজ পায়। বাইরে থেকে কেউ আওয়াজ দিচ্ছে দেখে দরজা খুলতে সামনে পায় পিসি শাশুড়িকে। হাসি হাসি মুখে রুমে ঢুকেই বলে, কেমন কাটলো তোদের ফুলসজ্জার রাত? কথাটা বলে মুচকি হেসে চারপাশটা দেখে পুনরায় বলে, আমাদের ছেলেটাকে তো দেখতে পারছি না, কোথায় গেল? টয়লেটে নাকি? এতক্ষণ পিসির কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি অপর্ণা। শেষ প্রশ্নের জবাবে বলে, সকালে উঠে কোথায় বেরিয়ে গেছে জানি না।
সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের সুটকেস গোছানোয় ব্যস্ত হয়ে পড়ে। বাড়ির সামনের পার্কে অনেকক্ষণ থেকে পায়চারি করে শেষে একটা বেঞ্চে বসে ভাবতে ভাবতে হঠাৎ নজরে পড়ে বন্ধু অভিজিৎকে। সেও মনে হয় প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে এসেছিল। কাছাকাছি আসতেই শুভ আওয়াজ দেয়, এই অভি, কেমন আছিস? শুভর আওয়াজে পাশে এসে অভিজিৎ বলে, ভালো। তোর বৌভাতের অনুষ্ঠানের কাল গেছিলাম তো। খুব সুন্দরী বউ হয়েছে তোর। তার নতুন বউকে ছেড়ে সকাল সকাল পার্কে বসে আছিস যে? মলিন হেসে শুভ বলে, কাল তোরা দল বেঁধে গিয়েছিলি, তাই তোদের সাথে বেশিক্ষণ সময় দিতে পারিনি। যাই হোক, তোকে দেখে একটা কথা মনে পড়ে গেল। কথাটা বলেই মনে মনে ভাবে, অভিজিৎকে কথাটা বলা ঠিক হবে কি, কিন্তু উপায় নেই তখন তার কাছে। ঠিক এমন সময় অভিজিৎ বলে, কি বলবি বল। শুভ ইতস্তত করে বলে, তুই তো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে আছিস। মিষ্টি হেসে অভিজিৎ বলে, হ্যাঁ, হঠাৎ তোর গোয়েন্দা বিভাগের কথাটা কেন মনে পড়লো? ততক্ষণে শুভ বলে, আমি জানতাম তুই গোয়েন্দা বিভাগে আছিস, তবে কোনোদিনও প্রয়োজন হয়নি তেমন কিছুর জন্য। তবে মনে হচ্ছে এখন তোর সাহায্যের প্রয়োজন পড়েছে। অভিজিৎ ভ্রু কুঁচকে অল্প কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকে শুভর দিকে। কিছু বুঝতে না পেরে বলে, চল হারুদার চায়ের দোকানে 1 কাপ করে চা খেতে খেতে তোর কথা শুনবো। শুভর চা খাওয়ার ইচ্ছা না থাকলেও নিজের প্রয়োজনে সাথে এগিয়ে যায় পার্কের পশ্চিম দিকের গেটে হারুর চায়ের দোকানে। হারু চায়ের দোকান থেকে 2 কাপ চা দিয়ে দুজনে এসে পার্কের বেঞ্চে বসতেই অভিজিৎ জিজ্ঞাসা করে, বল এইবার, তোর কোনো ব্যাপারে আমি যদি সাহায্য করতে পারি আমারই ভালো লাগবে। তবুও খানিকটা ইতস্তত করে শুভ বলে, কথাটা কিন্তু গোপন রাখতে হবে। অত্যন্ত সংবেদনশীল ঘটনাটি। তুই আর আমি ছাড়া এই ঘটনাটি যেন আমাদের বন্ধু মহলেও প্রচার না পায়, এটা খেয়াল রাখতে হবে। অভিজিৎ হেসে উঠে বলে, একদম নিশ্চিন্ত থাকতে পারিস, আমার দ্বারা যতটা সম্ভব গোপন থাকবে এটুকু বিশ্বাস করতে পারিস। এতক্ষণে খানিকটা সাহস পেয়ে শুভ বলতে শুরু করে, আসলে আমার স্ত্রীর সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে গোপনে। ওর অতীত সম্বন্ধে সম্পূর্ণ জেনে আমায় বলতে হবে, এটাই হলো আসল উদ্দেশ্য। খানিকটা অবাক হয়ে উঠে শুভর মুখের দিকে তাকিয়ে অভিজিৎ বলে ওঠে, 2 দিন আগে বিয়ে হলো, কালকে বৌভাত গেল, গতরাতে ফুলসজ্জা ছিল, তার ভিতরেই। মাঝপথে থামিয়ে দিয়ে শুভ বলে, হ্যাঁ, ফুলসজ্জার রাতেই একটা তিক্ত ঘটনা ঘটে যায়, যার জন্য অত্যন্ত চিন্তিত হয়ে আছি। সম্পূর্ণ কারণটা যদি তুই শুনিস তাহলে তুই মাথা ঠিক রাখতে পারবি না। শুভ 2 চোখের দিকে গোয়েন্দার নজরে তাকিয়ে অভিজিৎ বলে ওঠে, আমায় সবটা পরিষ্কার করে বল, তাহলে বুঝবো ঘটনাটির গুরুত্ব কতটা। শুভ বলতে শুরু করে গত রাতে সম্পূর্ণ ঘটনাটি, তারপরে নিজে যেটা ভেবেছিল সেটাও বলে। আমি এত কিছু শোনার পরে অপর্ণাকে বলেছি, দিরাগমনে বাপের বাড়ি যাওয়ার পরে এ বাড়িতে তোমার আর জায়গা হবে না। মিনিটখানে চুপচাপ চোখ বন্ধ করে বসে থেকে অভিজিৎ বলে ওঠে, মারাত্মক ঘটনা, আমি হলে তো মাথা ঠান্ডা রাখতে পারতাম না। আমি কেন, অনেকেই মাথা ঠান্ডা রাখতে পারতো না। তুই অত্যন্ত ভালো ছেলে, শান্ত স্বভাবের বলে এতটা হজম করে গেলি। যাই হোক, ওদের বাড়ির ঠিকানাটা আমাকে SMS করে জানিয়ে দিস, এবং ওদের বাড়িতে কে কে থাকে, কোন স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছে সেগুলো যদি উদ্ধার করতে পারিস তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে উঠবে। তুই চিন্তা করিস না, আমি কয়েকদিনের ভেতরে সম্পূর্ণ ব্যাপারটা জেনে নিয়ে তোকে জানাচ্ছি। শুভ বাড়িতে যখন ফিরে আসে তখন প্রায় সকাল 9টার কাছাকাছি। বাইরের গেটে মা দেখতে পেয়েই বলে, সকাল সকাল কোথায় চলে গেলি? কিছু হয়নি এমন ভাব করে শুভ বলে, ওই পার্কে গেছিলাম একটু প্রাতঃভ্রমণের জন্য, কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল তাই গল্প করছিলাম। কথাটা শেষ করে পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকে যায়। ঘরে প্রবেশ করতেই দেখে বিছানার একপাশে বসে আছে তার নববিবাহিতা বধূ। কোনো রকমে কথা না বলে সোজা টয়লেটে গিয়ে ঢোকে। টয়লেটে গিয়ে চিন্তা করে তার সকালের অনুপস্থিতির পরে কি কি ঘটনা ঘটে গেল সেটা জানা আবশ্যক। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অপর্ণা স্নান শেষ করে বসে আছে, কিন্তু কিসের অপেক্ষায় সেটা তো এখনো অজানা। যাই হোক, স্নান করে আগে বেরোই, তারপরে চিন্তা করা যাবে পরবর্তী পদক্ষেপ। স্নানের শেষে একটা পাজামা পাঞ্জাবি পরে ঘর থেকে বেরিয়ে আসে অপর্ণাকে সম্পূর্ণ এড়িয়ে। তবে এটা খেয়াল রাখতে হয়েছিল তার সম্পূর্ণ কাজকর্মগুলো নিস্তব্ধে দেখে যাচ্ছে বিছানার উপরে বসে বসে। বাড়ি ডাইনিং হলে এসে বসেই মাকে বলে, সকালের জলখাবার কিছু আছে যদি দাও, আমার একটু কাজ আছে, বেরোবো। রান্নাঘরে মা আর পিসি কাজে ব্যস্ত থাকতে থাকতে মা বলে, আজকের দিনে আবার তোর কিসের কাজ? আজকের দিনটা তো তোর ছুটি আছে। তাছাড়া আমাদের বাড়ির রীতি অনুযায়ী দুজনকে একবার মন্দিরে যেতে হয়। বলছে কি বাবু, বউকে নিয়ে একবার মন্দিরে ঘুরে আসলে হয় না? পারিবারিক রীতিটা তো মেনে নিতে হবে। মায়ের কথাটা শুনতে শুনতে একটা থালায় বেশ কয়েকটা লুচি তরকারি নিয়ে শুভ সামনে রাখতে রাখতে পিসি বলে, হ্যাঁ, পারিবারিক রীতি মানবে না এমনটা হয় নাকি? আচ্ছা তুই কেমন ছেলে, তোর বউটা ঘরে বসে আছে, সেও তো জলখাবার খাবে নাকি? তুই একা একা চলে এলি, এটা কি ভালো দেখায়?
সামনে গরম গরম লুচির থালাতে ঝাঁপিয়ে পড়তে পড়তে শুভ বলে, আমি কি করে জানবো, এতক্ষণও খাইনি, 10টা বাজতে চললো, এটা খেয়াল আছে তোমাদের? সকলের খাওয়া হয়ে গেছে ভেবে আমি এলাম, ততক্ষণে পিসি মুচকি হেসে বলে ওঠে, ওরে পাগল, আজকে সবার প্রথমে তুই জলখাবার খাওয়ার জন্য এসেছিস? এখনো পর্যন্ত বাড়ির কেউই মুখে কিছু দেয়নি, সকালের চাটা কেবল খেয়েছে সকলে। ঠিক আছে, তুই খেতে থাক, আমি ডেকে নিয়ে আসছি নতুন বউকে। দেখতে দেখতে দিরাগমনের দিন এসে যায়। সকাল সকাল তাড়া দিয়েছিল শুভ, তাড়াতাড়ি শেষ করো সব ব্যবস্থা। ওদের বাড়ি পৌঁছানোর পরে আমাকে বেরোতে হবে ওখান থেকে কিছুক্ষণের জন্য। মা প্রতিবাদ করে বলে উঠেছিল, 2টো দিন তো থাকতে হয় শ্বশুর বাড়িতে, তাছাড়া সামনের 2 দিন তো ছুটি আছে তোর, ওদেরও ভালো লাগবে মেয়ে জামাইকে একসাথে পেয়ে। সবাইকে এক প্রকার ধমকে চুপ করিয়ে দিয়েছিল শুভ। যা বলছি সেটা শোনো, আমার নিজের সব কাজকর্ম ফেলে শ্বশুর বাড়িতে 2 দিন বসে থাকার কোনো মানে হয় না। এই কয়টা দিনে অপর্ণার সাথে কোনো রকম বার্তালাপ হয়নি তার। দুজনেই দুজনকে সম্পূর্ণ এড়িয়ে চলেছিল, কিন্তু রাতে থাকতে হয়েছিল একই ঘরে। গত রাতে অভিজিৎ ডেকেছিল, বেশ খানিকক্ষণ ছিল তার সাথে। অভিজিতের থেকে সবকিছু জানতে পেরেছিল। সবটা জানার পরে 2 হাতে মাথা চেপে বেশ খানিকক্ষণ বসেছিল নিরুপায় হয়ে। অভিজিৎ বুঝিয়েছিল, কি করবি ভাবছিস? তোর ভাবনা চিন্তাটা আমার কাছে প্রকাশ কর, তারপরে আমি তোকে পরামর্শ দিচ্ছি। 2 হাতে মাথা চেপে ধরে শুভ বলে, আমার মাথা কাজ করছে না, দেখতে শুনতে এত ভদ্র বাড়ির সন্তান, আর ভিতরে ভিতরে তার এত গুণ, আমি কল্পনাও করতে পারছি না। বাড়িতে এইসব প্রকাশ পাওয়ার পরে কি পরিস্থিতি হবে সেটা ভেবেই মানসিকভাবে ভেঙে পড়া ছাড়া আমার কিছু মনে আসছে না। অভিজিৎ ম্লান হেসে বলে, আজকালকার আধুনিক যুগের বিয়ের আগে সম্বন্ধ করে বিয়ে করা অত্যন্ত জটিল। আসলে বিয়ে এক রকমের জুয়া। 2টি পরিবার নিজেদের সন্তানদের সবকিছু বিশ্বাসের উপরে নির্ভর করে তাদের বিবাহ দেয়, কিন্তু সেটা হলে কি সবকিছু সঠিক হয়? হয় না বলেই তো আদালতে ডিভোর্সের মামলা দিন দিন বেড়েই চলেছে। নিজেদের অপকর্মের ঘটনাগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে যায় ছেলে মেয়ে উভয়ই। পরবর্তীকালে সেই দম্পতি নানান সমস্যার সৃষ্টি হয়। তোর সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা সত্যি মর্মান্তিক। আমাদের সামাজিক মাধ্যম এমনটা কখনোই মেনে নেবে না। তুই যদি আমার কথা মানিস তাহলে বলবো, দিরাগমনে ওদের বাড়িতে গিয়ে ওকে রেখে দিয়ে তুই বাড়ি ফিরে আসবি। বাড়িতে এসে প্রথমেই তোর কাজ বাড়ির সকল সদস্যদের নিয়ে একত্রে বসে পরিষ্কার করে এই বিষয়ে আলোচনা করে নিতে হবে, এবং পরবর্তী পদক্ষেপ ডিভোর্স ফাইল করা। আমার পরিচিতি একজন ভালো অ্যাডভোকেট আছেন, তাকে দিয়ে এই মামলায় খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া যাবে। রাতে বাড়ি ফিরে নিজের ক্ষোভ আক্রোশ হীনমন্যতার উপরে সংযত হতে হয়েছে শুভকে। প্রভাত হতেই বাড়িতে তাড়া দিয়েছিল অপর্ণাকে তৈরি করতে, এবং সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বেশি দূরে ছিল না অপর্ণাদের বাড়ি, ঘণ্টাখানেক রাস্তা গাড়িতে। পথে দুজনের মধ্যে দূরত্ব বজায় রেখে চলেছিল উভয়ই। ফুলসজ্জার পরের দিন থেকে দুজনের মধ্যে বার্তালাপ ছিলই না এক প্রকার। ঘণ্টাখানেকের গাড়ির পথেও দুজনের ভেতরে দূরত্ব বজায় রেখেছিল সমানে। অপর্ণাদের বাড়িতে আগে থেকে সূচনা দেওয়া ছিল। বাড়ির দরজায় গাড়ি থামতেই নজরে পড়েছিল বরণডালা হাতে শাশুড়ির সাথে বাড়ির সমস্ত সদস্যদের। গাড়ি থেকে নামতেই শুভ অনীহা প্রকাশ করেছিল বরণের জন্য, কিন্তু শ্বশুর বাড়ির লোকেদের জেদা জেদিতে তখনকার মতো মেনে নিতে হয়। বরণের পর্ব শেষ হওয়ার পরে ঘরে প্রবেশ করতেই শুভ বলে ওঠে, আমার একটু তাড়া আছে, আপনাদের মেয়েকে সকুশল পৌঁছে দিয়েছি, এবার আমাকে উঠতে হবে। শুভর কথাতে সকলে আশ্চর্য হয়ে ওঠে। শ্বশুরমশাই বলেন, এত কিসের তাড়া বাবা জীবন, এই তো সবে এলে। শ্বশুরমশাইয়ের কথা শুনে মুচকি হেসে তীক্ষ্ণ কটাক্ষের সুরে বলে, না, থাকতে পারবো না, আমার খুব জরুরি কাজ আছে, তাই এই মুহূর্তেই আমাকে বেরোতে হবে। বাকিটা আপনাদের মেয়ের থেকে সবকিছু শুনে নেবেন। কথাটা বলে সদর দরজার দিকে এগিয়ে যায় সকলকে অবাক করে। সদর দরজার কাছে পৌঁছে পুনরায় ঘুরে দাঁড়িয়ে নিজের সাইড ব্যাগ থেকে একটি একটি লিফাফা বের করে শ্বশুরমশাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই চিঠিতে সবকিছুই লেখা আছে, তাছাড়া আরো কিছু আইনসঙ্গত কাগজপত্র আছে, ভালো করে দেখে নেবেন। আমি চললাম। কাউকে কিছু বলার অপেক্ষা না রেখে যে গাড়িতে এসেছিল সেই গাড়িতে উঠে রওনা দেয়। এদিকে শ্বশুর বাড়ির সকলে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল, সামান্য মাত্র প্রতিবাদ করার ভাষা খুঁজে পাওয়ার আগেই। বাড়ির জামাই গৃহত্যাগ করে বেরিয়ে যায় সকলের সামনে থেকে। বাড়িতে এসে অপর্ণা কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে, সবাইকে চমকে দিয়ে। অপর্ণার মা দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলে, কি রে, তোদের ব্যাপার স্যাপার কি, বলে যা। জামাই এসেই বাড়ি থেকে বেরিয়ে যায়, তার সাথে তুইও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলি। এমন ভাবে বেশ কিছুক্ষণ ঘরের বাইরে থেকে সকলে মিলে আওয়াজ দেওয়ার পরে ভেতর থেকে অপর্ণা বলে, তোমরা সবকিছু জেনে শুনে আমাকে বিয়েতে রাজি করিয়েছিলে, এখন নিজেরাই ভোগো।
কথা বলতে বলতে হঠাৎ দরজায় খুলে সকলের সামনে এসে রুক্ষ আওয়াজে পুনরায় বলতে থাকে, আমি পারিনি চুপ করে থাকতে। কেমন করে চুপ করে থাকতাম সবকিছু জেনে। তোমাদের বারবার মানা করেছিলাম এই রকম ভাবে বিয়ে দিও না, কিন্তু তোমরা তো আমার কোনো কথা না শুনে সবকিছু নিজেদের মতো করে ব্যবস্থা করে নিয়েছো। অপর্ণার কথার মাঝখানে মা বলে ওঠে, তাহলে কি করতাম? যে ছেলের সাথে মাস 6 ধরে এত কাণ্ড করে গেছিলি, সেই ছেলে কি তোর কোনো খবর নিয়েছে পরবর্তীকালে? তোকে বিপদে ফেলে দিয়ে উত্তরবঙ্গের পাহাড়ের হোমস্টে থেকে ছেড়ে বেপাত্তা হয়ে যায়। ওখান থেকে খবর পাওয়ার পরে আমরা গিয়ে তোকে নিয়ে আসি। সে কথাগুলো কি ভুলে গেছিলি? বিয়ের আগে হানিমুন করতে গেছিলি না? কতটা সুখে ছিল সেই হানিমুন, সেটা তুই জানিস? বাড়ি ফিরিয়ে আনার পর তোর মতো মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও আমাদের বুঝিয়ে দিবি নাকি? তোর বিয়ে দিয়ে আমরা কি ভুল করেছি? একটা সুশিক্ষিত পরিবার, একটা মার্জিত ভদ্র সন্তানকে তোর জীবন সাথী রূপে নির্বাচিত করেছিলাম। এটা যদি আমরা ভুল করেছিলাম তাহলে আমরা ভুলই ছিলাম, তাই না? মায়ের কথাগুলো শুনে দু চোখের কোণে অশ্রু এসে গেছিল অপর্ণার। শাড়ির আঁচলে অশ্রুগুলোকে বৃথা লুকোনোর চেষ্টা করে বলে, যেটা তোমরা জানো না সেটাই আমি প্রকাশ করে দিয়েছি তোমাদের নির্বাচিত জামাইয়ের সামনে। না হলে ফুলসজ্জার রাতে তার আকাঙ্ক্ষাগুলো আমি মেনে নিতে পারতাম না। অপর্ণার কথা শুনে মা চমকে উঠে বলে, কি এমন কথা যেটা আমরা জানি না? তুই জামাইকে যেগুলো জানিয়েছিস পরিষ্কার করে বল। মায়ের কথা শুনে ক্ষোভের সাথে বলে, আমাকে বাড়ি নিয়ে আসার পরে তোমরা আমার জন্য বিয়ের ব্যবস্থাতে এতটাই তৎপর হয়ে উঠেছিলে যে। কথা মাঝখানে থামিয়ে কিছুটা সংযত হয়ে পুনরায় বলে, আমার দিকে নজর দেওয়ার তো তোমরা প্রয়োজনও বোধ করনি। একবার আমাকে জিজ্ঞাসাও করনি আমার কি ইচ্ছা, আমার মন কি চায়, আমার শারীরিক অবস্থা কেমন, এগুলো তোমরা জানতে চেয়েছো। কেবল নিজেদের বাঁচাতে আমাকে ঘাট থেকে নামাতে পারলেই তোমরা বেঁচে যেতে, তাই না? আর সেটাই তোমরা ভুল করেছো। না মা, আমার পেটে সঞ্জয়ের সন্তান। 3 মাসের বেশি সময় ধরে এমন অবস্থায় আরেকটা পুরুষের সাথে কিভাবে শারীরিকভাবে একাত্মা হতে পারতাম? কথাটা শেষ করেই ঘরের ভিতরে দৌড়ে গিয়ে বিছানায় উপুর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মেয়ে শেষ কথাগুলো শুনে সকলেই পাথরে পরিণত হয়েছিল ততক্ষণে। বিশেষ করে অপর্ণার বাবা মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে। ততক্ষণে মেয়ের পিছনে পিছনে মা ঘরের ভিতরে ঢুকে বিছানায় বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কই, এই কথা তো তুই আমাদেরও একবারও জানাসনি। আগে থেকে জানলে এই বিয়ে দেওয়াটা আটকানো যেত, কিন্তু বাড়িতে আসার পরে তুই মুখে কুলু পেটে বসেছিলি এতদিন। মায়ের কথা শুনে ক্রন্দনরত অবস্থাতে উঠে বসে তীক্ষ্ণ আওয়াজে বলে, মা, সঞ্জয়ের সন্তান পেটে নিয়ে অন্য আরেকজনের সাথে কি করে শুতে পারতাম? একবার ভেবে দেখেছো? প্রতিটি ছেলেই ফুলসজ্জার রাতে তার নববধূকে একান্তভাবে পাওয়ার ইচ্ছা রাখে। এটা তো তুমিও জানো মা। আমি যদি এটা প্রকাশ না করতাম তাহলে কি করতাম? কিভাবে মেনে নিতে পারতাম? বুঝিয়ে বলো আমায়। আমার অন্তরাত্মা যেটা ভেবেছিল সেটাই আমি করেছি। শুভ খুব সভ্য ছেলে, সত্যি ভালো মানুষ, এটুকু স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। ফুলসজ্জার রাতে সবকিছু শোনার পরেও বাড়িতে এতটুকু অশান্তি করতে দেয়নি। আমার প্রতিও কোনো দুর্ব্যবহার করেনি, যেটা ওর অধিকার ছিল সেই পরিস্থিতিতে। সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে তবেই বাড়ি ছেড়েছে সে। সবকিছু জেনে শুনে তাকে কি করে নিজের কলঙ্কিত শরীরটাকে অর্পণ করতে পারতাম? মেয়ের নিকটে বসে মা মাথায় হাত রেখে বসে পাথরে পরিণত হয়েছিল। কিছুটা দূরে বাবা হতবাক অবস্থায়। দুজনের মুখের ভাষা এক প্রকার হারিয়ে গেছিল। দোষটা কার এটা সুনিশ্চিত করতে। মেয়েকে আজীবন স্বাধীনতা দিয়ে গেছিলেন তারা, তাহলে কি এটা ভুল ছিল? বসে বসে চিন্তায় হারিয়ে গেছিলেন দুজনেই। মা বাবা হয়ে এখন কি উপায় ভেবে যাচ্ছিলেন অনেকক্ষণ ধরে। হঠাৎ অপর্ণার বাবা কিছু মনে করে অত্যন্ত দুঃখের সাথে বলে উঠলেন, আমাদের কথা যদি মানিস তবে বলবো এই সন্তানকে তুই নষ্ট করে দে, তাহলে নিজে বাঁচতে পারবি। যার সন্তান গর্ভে নিয়ে বসে আছিস তার জনকের অস্তিত্ব নেই, তাহলে কার জন্য এত কষ্ট সহ্য করবি? বাবার কথার উত্তরে রুদ্রস্বরে অপর্ণা বলে ওঠে, বাবা, সঞ্জয় অন্যায় করতে পারে, সে আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমি তো তাকে মন থেকে ভালোবেসে সর্বস্ব অর্পণ করেছি। আমি মনে করি কোনো অন্যায় আমি করিনি, তাই যে সন্তান আমার গর্ভে আছে তার কোনো দোষ নেই। তাহলে কেমন করে সে নিষ্পাপ সন্তানকে পৃথিবীর আলো দেখার আগে সমাপ্ত করে দিই বলতে পারো? আমি পারবো না কিছুতেই। এই সন্তানের জন্য সারা পৃথিবীর থেকে যদি আমাকে দূরত্ব বজায় রাখতে হয় তাতেও রাজি আছি। কথার শেষে বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, হ্যাঁ, আমি ভুল করেছি সঠিক সিদ্ধান্ত নিতে, ভুল করেছিলাম মানুষটাকে বিশ্বাস করে, এটাই আমার ভুল ছিল। তবে নিজেকে আমি এখনো দোষী ভাবি না, কেন জানো? আমার ভালোবাসাতে কোনো রকম ছলনা ছিল না। অন্তরাত্মা থেকে সঞ্জয়কে স্বামীরূপে স্বীকৃতি দিয়েছিলাম, তার ফলস্বরূপ আমি আজ অন্তঃসত্ত্বা। এটা যদি ভুল হয়ে থাকে তাতে কিছু করার নেই। তবে তোমরা এইভাবে বিয়ে দিয়ে আমার জীবনটা আরো নরকে পরিণত করে দিলে। তোমাদের দোষ দেব না তো কাকে দেব? আমাকে আমার মতো থাকতে দিতে।
কথাটা শেষ করে পুনরায় বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে। অপর্ণার বাবা গৌতম বাবু সেখানে আর বসে থাকতে পারলেন না। তিনি নিজের সন্তানের জন্য নিজেকে দোষী সাব্যস্ত করে বসলেন। অত্যন্ত ভগ্ন হৃদয়ে মেয়ের রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে বসতেই সামনে দেখতে পায় জামাইয়ের দেওয়া লিফাফাটা সামনের টেবিলে তার দিকে জলজল করে তাকিয়ে আছে। ইচ্ছা না হলেও লিফাফাটিকে নিয়ে খুলে ফেললেন। ভেতরে থেকে একগুচ্ছ কাগজ বের করে সামনে রাখতেই প্রথমেই হাতে আসে ডিভোর্সের স্ট্যাম্প পেপার। চোখের সামনে মেলে ধরতে বুঝতে পারেন তাদের জামাই ডিভোর্স পেপারে অ্যালিগেশন এনেছে দুশ্চরিত্রা বলে, এবং নিজেও দস্তখত করে রেখেছে। এখন অপর্ণা দস্তখত বাকি, সাথে একটা কয়েক লাইনের চিঠি। সেই চিঠিটা পড়তে শুরু করে, তিনি ঘামতে শুরু করেন। চিঠিতে পরিষ্কার ভাষায় লেখা, ফুলশয্যায় রাতে নিজের বিবাহিত স্ত্রীর থেকে যেরকম স্বীকারোক্তি পেয়েছি তাতে তার সাথে বিবাহিত জীবন ব্যতীত করা অসম্ভব। অপর্ণা নিজের অতীতের ঘটনাগুলো সমস্ত কিছু বয়ান করে গেছে, এতটুকু অনুতপ্ত হয়ে বিনা। এছাড়া প্রথম রাতেই নিজেকে অন্তঃসত্ত্বা প্রমাণ করে এটা বুঝিয়ে দিয়েছে সে আর একজনের বাগদত্তা। সবকিছু শুনে কোনো রকমের অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে না দিয়ে সসম্মানে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম, যেটা আমার শেষ কর্তব্য বলে মনে করি। ডিভোর্সের পেপার সই করে রেখে দিয়ে গেলাম। আশা করব আপনাদের মেয়ে সেই ডিভোর্সের পেপারে সই করে আমাকে এবং আমার পরিবারকে মুক্তি দেবে। আর একটা কথা, এই ডিভোর্সের ব্যাপারটা মিউচুয়াল হয়ে গেলে সব থেকে উত্তম। কোর্ট আইনজীবী আদালতের মাধ্যমে প্রক্রিয়া হলে দুটো পরিবারের সম্মানহানি হবে। এটা মধ্য নজরে রেখে ব্যবস্থা নিতে সাহায্য করবেন, তাতে দুদিকেই সম্মান বজায় থাকবে। ইতি শুভ্র ব্যানার্জি। সমস্ত কাগজপত্র হাতে নিয়ে খানিকক্ষণের জন্য মৌন থাকলেন গৌতম বাবু। তারপরই মনে মনে একটা সিদ্ধান্তে এসে পৌঁছে মেয়ের ঘরে পৌঁছে বললেন, তোকে ডিভোর্স পেপারে সই করার জন্য শুভ রেখে গেছে, এবার সই করে দে। আমি একটা চিঠি লিখে জানিয়ে দিচ্ছি বাকিটা। আর অপর্ণার মা, তোমায় বললাম আজকে রাতের ভিতরে সমস্ত কিছু গুছিয়ে তৈরি থাকবে। কালকের সকালের ফ্লাইটে আমরা চলে যাচ্ছি দিল্লি। সেদিন রাতে মেয়েকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে একটা চিঠি লিখে শুভর অফিসের ঠিকানায় পৌঁছে দেবেন বলে তৈরি করে রেখে দিলেন। পরের দিন সকালের ফ্লাইটে দিল্লি যাওয়ার আগে সে চিঠি কুরিয়ারে দিয়ে দিল্লিতে বড় মেয়ের কাছে পৌঁছে যান দুপুরের পূর্বেই। গৌতম বাবুর 3 কন্যা। বড় মেয়ে সুদেষ্ণা জামাইয়ের সহিত দিল্লিতে কর্মরত। সুদেষ্ণা একটি বহুজাতিক হাসপাতালের নার্স, জামাই প্রাইভেট সেক্টরে কাজ করে। গৌতম বাবু বছর খানেক হলো রিটায়ার করেছেন রেলওয়ে থেকে। সেখানে তিনি এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার ছিলেন, তাই ভালো পেনশন পান। ছোট মেয়ে অনামিকা প্রেম ভালোবাসা করে প্রতিষ্ঠিত হওয়ার পরে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে সেও প্রতিষ্ঠিত নিজের সংসার নিয়ে। এই মধ্যম কন্যাটি গৌতমবাবুর পরিবারকে অশান্তিতে পরিপূর্ণ করে তুলেছিল কেবল নিজের ভুল পদক্ষেপের কারণে। অন্য দুটি কন্যা তাদের সংসার এবং জীবন নিয়ে সকুশল থাকলেও মধ্যম কন্যা অপর্ণাকে নিয়ে গৌতম বাবু এবং তার স্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। অন্য দুটি মেয়ের থেকে অপর্ণা দেখতে শুনতে অপূর্ব সুন্দরী ছিল। শিক্ষা দীক্ষায় তেমন উন্নতি না করতে পারলেও প্রচন্ড স্মার্ট এবং পরিষ্কার কথা বলার অভিজ্ঞতা রাখত। সেই মেয়ে পরবর্তীকালের তাদের সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে 6 মাসের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সকলের অজান্তে। বাড়ি ছাড়ার পূর্বে চিঠিতে লিখে গেছিল, আমি নিজের পছন্দের ছেলেকে জীবনসাথী রূপে নির্বাচন করে তার হাত ধরে নতুন জীবনের সন্ধানে এগিয়ে চলেছি। পিছন থেকে তোমরা কোনো রকমের বাধা সৃষ্টি করবে না। পরবর্তীকালে সেই মেয়েকে অত্যন্ত বিপর্যয় অবস্থাতে উদ্ধার করেন গৌতম বাবু এবং তার স্ত্রী। উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটন স্থানের একটি হোমস্টে থেকে বাঁচিয়ে নিয়ে আসেন প্রচুর অর্থের বিনিময়ে। কলেজে থাকতেই অপর্ণার পরিচয় হয় সঞ্জয়ের সাথে। সঞ্জয় দেখতে শুনতে হিন্দি সিনেমার হিরোর মতন ছিল। কলেজে থাকতে থাকতেই দুজনের আলাপ। এখান থেকে সম্পর্ক বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছায় সেখান থেকে ফিরে আসা অপর্ণার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু গৌতম বাবু ছিলেন বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। তিনি সঞ্জয়কে দেখেই বুঝেছিলেন ছেলেটি আর যাই হোক সংসারী হবার নয়। তাছাড়া ছেলেটির বাড়ি এখানে নয়। উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর থেকে কলকাতায় পড়তে আসা সঞ্জয়কে ভালো মনে নিতে পারেননি প্রথম থেকে গৌতম বাবু। কিন্তু আজকালকার আধুনিক যুগের মেয়েদের শাসন করার অধিকার বাবা মার প্রায় থাকে না বললেই চলে। এমন পরিস্থিতিতে অপর্ণা অত্যধিক প্রশ্রয় পেয়ে যায়। বাবা মায়ের কোনো কথাই তার কানে যায় না। অবশেষে বিরাট বড় একটা ধোঁকা খাওয়ার পরে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। উত্তরবঙ্গের হোমস্টে থেকে মেয়েকে এক প্রকার অত্যন্ত বিকট পরিস্থিতি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পরেই 2 মেয়ে এবং জামাইয়ের সাথে আলোচনার পরে গৌতম বাবু এবং তার স্ত্রী নির্ধারণ করেন অপর্ণাকে একটি সুস্থ সভ্য পরিবারের ছেলের সাথে বিয়ে দিয়ে গৃহস্থী করার। সেই মতোই পদক্ষেপ নিয়েছিলেন তারা। কিন্তু যখন তাদের অনেক পরে গোচরে আসে তাদের মেয়ে 3 মাসের অন্তঃসত্ত্বা, তখন তাদের কাছে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। নিজেদের লজ্জা মান সম্মান ঢাকতে বড় মেয়ে জামাইয়ের কাছে শরণাপন্ন হন।
সুদেষ্ণা এবং বড় জামাই শৈবালের পরামর্শে দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নেন গৌতম বাবু এবং তার স্ত্রী। তাই পরের দিন শুভর কাছে কুরিয়ারে চিঠি পাঠানোর পরে দিল্লি পৌঁছে যান তিনজনে বড় মেয়ে জামাইয়ের কাছে। পরের দিন দুপুরের পরে অফিসে বসে গৌতম বাবুর দেওয়া কুরিয়ারে চিঠিটি এসে পৌঁছায় শুভর হাতে। চিঠিটা খুলেই দেখতে পায় ডিভোর্সের স্ট্যাম্প পেপারে অপর্ণার সই সঠিক জায়গায়, সাথে একটি চিঠি লেখাতে লেখা ছিল। চিঠিটা পড়তে শুরু করে, বাবা শুভ্র, তুমি কথাটি ঠিক লিখেছ চিঠিতে। আমরা মিউচুয়াল ডিভোর্সের পথে স্বীকৃতি দিচ্ছি। নিজেদের ভুল হোক বা অন্যায় বর্তমান মাথা পেতে নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। চিঠিতে আমি স্বীকারোক্তি দিচ্ছি যে কোনো রকম শর্ত তুমি মিউচুয়াল ডিভোর্সে রাখলে আমরা মেনে নেব এবং আমার কন্যাও সেটা মানতে বাধ্য। তাই মিউচুয়াল ডিভোর্সের পথেই যাওয়া সঠিক হবে। আমাদের দিক দিয়ে সব রকমের সহযোগিতা তুমি পাবে। এবার তুমি যত তাড়াতাড়ি মুক্ত হতে পারবে ততই তোমার মঙ্গল এবং আমাদেরও মঙ্গল। এখানে এই চিঠিটি সমাপ্ত হয়। 2-1 মাসের ভিতরে একতরফাভাবে মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় অপর্ণা এবং শুভ্রর মধ্যে। শুভ তারপরে আর কোনো খবর নেয় না, তার ইচ্ছাও ছিল না অপর্ণাদের বাড়ির কোনো খবর নেওয়ার। এদিকে দিল্লিতে থেকে 6 মাস পরে অপর্ণার একটা পুত্র সন্তান হয়, কিন্তু এখানেও আর একটা ভুল করে অপর্ণা। পিতার নামের জায়গায় শুভর নামটা লেখা হয়, কারণ হিসেবে ডিভোর্স দেখানো হয়। গৌতম বাবু এবং তার স্ত্রী অপর্ণা এবং তার ছেলের সাথে বসবাস করতে শুরু করেন দিল্লিতেই বড় মেয়ের নিকটে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে। এদিকে কলকাতায় নিজেদের বাড়িতে 6 মাসে 9 মাসে একবার এসে একাই থেকে যান কয়েকদিনের জন্য গৌতম বাবু। এভাবেই সময় চলতে থাকে। দেখতে দেখতে অপর্ণার ছেলের বয়স 6 বছর তখন গৌতম বাবুর শারীরিক অসুস্থতার জন্য নিজের বাড়িতে ফিরতে হয়। প্রায় 7 বছর পরে অপর্ণা নিজের সন্তানকে সাথে নিয়ে পুনরায় কলকাতায় ফিরেছিল। গৌতম বাবু অসুস্থ হয়ে গেছিলেন, চিকিৎসার জন্য তাকে কলকাতায় ফিরতেই হতো নিজের বাড়িতে। কলকাতার বাড়িতে ফেরার আগে অপর্ণাকে বারবার বুঝিয়েছিলেন দুজনে, এবার নিজের জন্য জীবনসাথী রূপে একটা ছেলেকে বেছে নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যা। একা একা থাকতে পারবি না সারাটা জীবন। অনেক ডিভোর্সি ছেলে পাওয়া যাবে, তারা তোর সাথে সন্তানকেও মেনে নেবে। তেমন ছেলে সন্ধান করলে পাওয়া মুশকিল হবে না। তাছাড়া আমরা বৃদ্ধ হয়েছি, কতদিন তোকে আগলে আগলে রাখবো। কিন্তু অপর্ণা শোনেনি তার মা বাবার কথা। কলকাতায় এসে ছেলে জয়ন্তকে একটি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায়। অপর্ণা বুঝেছিল বাবার অনেক টাকা পেনশন, তাই পুনরায় কোনো ছেলেকে নিজের জীবনসাথী রূপে স্বীকৃতি দেওয়ার থেকে নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে দিয়ে ব্যভিচারের দিকে মোড় ঘুরিয়ে ফেলে। উশৃঙ্খল জীবনযাত্রাটাকে বেছে নেয়। শরীরের অত্যাধিক কামাগ্নিতে শীতল করতে গিয়ে, নিত্য নতুন বন্ধু জোগাড় করতে গিয়ে পেয়েও যায় তেমন কিছু যুবকের সন্ধান। তার মতো সুন্দরী মেয়ের পক্ষে ব্যভিচারে আকৃষ্ট হওয়ার পথে উচ্ছৃঙ্খল যুবকের অভাব ছিল না, তাই সামান্য চেষ্টাতেই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। একমাত্র ছেলেকে বাবা মায়ের দায়িত্বতে ছেড়ে দিয়ে নতুন করে জীবনটাকে উপভোগ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে প্রতিদিনের জীবনসঙ্গী খোঁজার জন্য। অপর্ণা বুঝেছিল বাবার অগাধ টাকা পয়সা, সেগুলো ভোগ করার মতো একমাত্র সেই ছাড়া আর কেউ ছিল না। রেলের হাসপাতালের থেকে বাবার চিকিৎসা চলছিল। নিরীহ গো বেচারা শান্তশিষ্ট মায়ের উপরে ছড়ি ঘোরানো শুরু করেছিল মেয়ে। ধীরে ধীরে বাবার পেনশন, বাবা মায়ের গচ্ছিত ব্যাংকের টাকা পয়সার উপরে অধিকার জমাতে শুরু করে। বাবার অসুস্থতার কারণে মা প্রতিবাদ করলে চূড়ান্ত অশান্তি করতেও পিছিয়ে যেত না। এমন সময় মায়ের অনুরোধে 2 মেয়ে তাদের স্বামী সন্তানকে নিয়ে এসে উপস্থিত হয়ে অপর্ণাকে অনেক বোঝানোর পরেও যখন সে বুঝলো না, তখন হাল ছেড়ে দিয়ে তারাও ফিরে গেলেন। ছেলেকে নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিল অপর্ণা। তার সমস্ত খরচটাই বাবা মায়ের উপর থেকে আদায় করে নিত। এমনভাবে অপর্ণা দিন দিন উশৃঙ্খলতা চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল। প্রতিদিন সন্ধ্যায় নানা রকমের উগ্র আধুনিক পোশাক, তার সাথে উগ্র মেকআপ করে বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ি এসে পৌঁছে যেত। প্রতিদিন নানা রকমের গাড়ি দেখা যেতে লাগলো পাড়াতে। অনেক রাতে বাড়ি ফেরার সময় অত্যধিক মদ্যপানের কারণে অসংযত অবস্থায় বাড়িতে প্রবেশ করতে শুরু করেছিল। প্রতিদিন নতুন নতুন পুরুষ তার সঙ্গী হতো। দিন দিন পাড়া প্রতিবেশীদের চোখে ধরা পড়তো সেই সব দৃশ্য। কিছুদিন নিজের শরীরের উষ্ণতা শান্ত করার পরে বুঝতে পারে তার শরীরের মূল্য এই রকম পুরুষদের কাছে অমূল্য। তাই এবার টাকার সন্ধানে নিজের শরীরের মূল্যায়ন করতে শুরু করে। একটা শিফটের জন্য অনেক হাজার টাকা দাবি করে। যখন দেখে সেগুলো খুব সহজেই আসতে শুরু করেছে, তখন একসাথে একই সময়ে বেশ কয়েকজনের সাথে ডেট ফিক্স করে। সবার কাছে সবসময় পৌঁছতে না পারার কারণে তার শত্রুতা বাড়তে শুরু করে। যারা তার শরীরের মূল্যের জন্য টাকা দিয়েছিল, সময় মতো না পাওয়ার ফলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনভাবে শত্রুতার সংখ্যা দিন দিন বেড়েই চলে, যত অপর্ণার হাতে টাকার পাহাড়ও তত জমা হতে থাকে। বাড়িতে শাসন করার মতো কেউ না থাকার কারণে নিজের ইচ্ছাটাই স্বাধীনতা বলে ভেবে নিয়েছিল।
এমনভাবে চলতে চলতে একদিন একটা হোটেলের রুম থেকে ধরা পড়ে অপ্রাসঙ্গিক অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় আদিম ক্রিয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। সাথে তখন একজন উচ্চবিত্ত যুবক সেই হোটেলের বিভিন্ন রুম থেকে এমন কিছু যুবক যুবতীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। তবে অপর্ণাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ততদিনে অপর্ণার জনসংযোগ পুলিশ এবং প্রশাসনের উচ্চমহল পর্যন্ত পৌঁছে গেছিল। তবে সবটাই ছিল তার রূপ যৌবনের কারণে। এমন সুন্দরী মহিলার নারীর শরীর লোভী পতঙ্গের অভাব ছিল না, তাই নিচুতলার প্রশাসনিক মহলে না পৌঁছে উপরমহল পর্যন্ত পৌঁছে গেছিল তার যৌবনের জোয়ার। আর তাতেই অপর্ণার উচ্চাকাঙ্ক্ষা জন্মে পৌঁছেছিল। হাতের মুঠোয় পেয়েছিল পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকদের, তাই তারা আকাঙ্ক্ষা পর্বতের শিখর পর্যন্ত পৌঁছে গেছিল। প্রতিদিন অধিক রাতে রঙিন হয়ে বাড়ি ফিরে নিজের সন্তানেরও খোঁজ নেওয়া ক্রমশ ভুলতে বসেছিল। মায়ের অসহায় চাহনিগুলো এড়িয়ে যেত না দেখার ভান করে। রাতে নিজের রুমে এসে ফোনের মাধ্যমে উচ্ছৃঙ্খল কথাবার্তা এতটাই আওয়াজের সাথে করে যেত, তাতে পড়শিদের ভিতরের ক্রমশ অশান্তিকর গুঞ্জন শুরু হয়ে গেছিল। দেখতে দেখতে পাড়া প্রতিবেশী ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল অপর্ণার ঘটনাতে। একদিন মধ্যরাতে পাড়াতে অপর্ণাকে ঘিরে দুটি দলের কিছু উচ্ছৃঙ্খল যুবকদের ভিতরে সংঘর্ষ বেঁধে যায়। পাড়াতে বন্দুকের গুলি এবং বোমের আওয়াজে তিতিবিরক্ত হয়ে প্রতিবেশীরা বেরিয়ে পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসার আগে দুপক্ষের বন্দুকের গুলিতে অপর্ণার সাথে এক যুবকের মৃত্যু হয় পাড়ার রাস্তার মাঝখানে। মাঝরাতে পাড়ার মাঝ রাস্তায় দুটি রক্তাক্ত গুলিবিদ্ধ শরীর পড়েছিল। আশেপাশে পাড়া প্রতিবেশীদের ভিড়, তাদের ভিতরে নানা রকমের গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। তার মাঝেই সাইরেনের আওয়াজ করে পুলিশে দুটো গাড়ি এসে পৌঁছায়। পুলিশের কিছু সদস্য রক্তাক্ত শরীর দুটোকে ঘিরে নানা রকম পরীক্ষা নিরীক্ষার পরে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। বাকি একটি পুলিশের গাড়িতে যে দুজন অফিসার ছিলেন তারা ভিড়ের কাছে এসে জিজ্ঞাসা করে, আপনারা কে কি জানেন এই মার্ডার সম্বন্ধে? যদি কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দিতে পারেন তাহলে আমাদের এনকোয়ারি করতে সুবিধা হয়। কিছুক্ষণের জন্য সকলে চুপচাপ দাঁড়িয়ে এরোর মুখের দিকে তাকাতে থাকার সময় একজন মধ্যবয়সী মহিলা তীক্ষ্ণ আওয়াজে বলে ওঠে, স্যার, এই পাড়ার সবাই জানে অপর্ণা কেমন মেয়ে ছিল। একটু আগে সকলে মেয়েটির অতীত ভবিষ্যৎ নিয়ে নানান মুখরোচক কাহিনী বলে যাচ্ছিল। আপনি যখন জিজ্ঞেস করলেন তখন সকলের মুখে তালা পড়ে গেছে। তবে আমি যেটুকু জানি বলবো। পুলিশ আধিকারিক মহিলাটির দিকে এগিয়ে এসে বলে, আপনি যা জানেন সেটাই বলুন, বাকিদের থেকে আমি উদ্ধার করার চেষ্টা করছি। মহিলাটি বলতে শুরু করে, এই পাড়ায় বহুদিন থেকে আছেন গৌতম বাবুর পরিবার। ওনার বাবা ঠাকুরদার আমল থেকে ওনাদের এই বাড়ি। গৌতম বাবু এবং তার স্ত্রী অত্যন্ত সুশীল এবং ভদ্র ব্যক্তি বললেই কম হবে। দুজনেরই পাড়ার সকলের সাথে সহৃদয় সম্পর্ক ছিল। যে কোনো অনুষ্ঠানে তার পরিবারকে পাশে পাওয়া গেছে। তিনটি মেয়ে ছোটবেলা থেকে পাড়ার সকলের সাথে মিলেমিশে চলতে দেখা গেছে। এতদিন পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন থেকে মেজো মেয়েটি বাড়ি থেকে তার প্রেমিককে নিয়ে পালালো তবে থেকে যত অশান্তির সৃষ্টি হয় গৌতম বাবুর পরিবারে। মেয়েটি ফিরে এলো 6 মাস প্রেমিকের সাথে কাটিয়ে। মহিলাটি বলতে শুরু করায় মাঝে মধ্যে দু একজন প্রতিবেশী খুশখুশ করছিল কিছু বলার জন্য। তাদের উপেক্ষা করে সেই মধ্যম বয়সী মহিলাটি পুনরায় বলতে শুরু করে, অপর্ণা 6 মাসের পরে বাড়ি ফিরে আসলে কিছুদিন পরে তার বিয়ে ঠিক হয়। আমরা ভেবেছিলাম যার সাথে পালিয়ে গিয়েছিল তার সাথেই হয়তো বিয়ে হচ্ছে, কিন্তু সেটা না, অন্য কারোর সাথে লুকিয়ে বিয়ে দিয়েছিলেন গৌতম বাবুর পরিবার। বিয়ের কয়েকদিন পরেই হঠাৎ করে তারা পাড়া ছেড়ে চলে যান। খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় তারা তাদের বড় মেয়ের বাড়ি দিল্লিতে গেছেন। সকলে নিশ্চিন্ত ছিল এই সমাচার পেয়ে। তারপরে আমরা প্রায় ভুলতেই বসেছিলাম গৌতম বাবুর পরিবারকে। তার ভেতরে 6-6.5 বছর পরে হঠাৎ একদিন গৌতম বাবু তার স্ত্রী এবং অপর্ণা সাথে একটি 6 বছরের পুত্র সন্তানকে ধরে পাড়াতে এসে উঠলেন। স্যার, এগুলো পাড়ার সকলেই জানে, কিন্তু মুখে প্রকাশ করতে সকলেরই বাধে, কেন জানি না। পুলিশ আধিকারিক বলে ওঠেন, আপনি বলুন, আপনি যেভাবে বলছিলেন। ভদ্রমহিলা আবার বলতে শুরু করে, এখানে আসার পরে গৌতম বাবুর পরিবার কারো সাথে মিশতো না পাড়ায়। আমরা লক্ষ্য করেছিলাম গৌতম বাবু খুব অসুস্থ থাকতেন, বাড়ি থেকে বের হতেন না। ইদানিং বেশ কিছুদিন হলো হাসপাতালে ভর্তি আছেন। ওনার স্ত্রীও বাড়িই থাকেন বেশিরভাগ, কারো সাথে মেলামেশা প্রায় বন্ধের পথে। ওদের বাড়িতে বড় একটা কেউ যাতায়াত করে না। দিল্লি থেকে আসার পরে মেজো মেয়েটির উচ্ছৃঙ্খল জীবনযাত্রা শুরু হয় কিছুদিন পর থেকে। মাস 6 হলো এতটাই উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিল বলে বোঝাতে পারবো না। প্রায় দিন সন্ধ্যায় সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে যেত, অর্ধেক রাতে বাড়ি ফিরে আসতো নানা রকম আধুনিক গাড়িতে বিভিন্ন রকম মানুষের সাথে।
বাড়িতে ঢুকতো নেশাতে চুর হয়ে টলতে টলতে। এমনভাবে কিছুদিন চলার পরে মাঝরাতে বাড়িতে এসে ফোন করতো বিকট আওয়াজে অসভ্য গালাগালির সাথে। ফোনের অপর পারে যে থাকতো তাকে অসভ্য ভাষায় গালাগালি করতো। বেশিরভাগ ক্ষেত্রে তাকে টাকা দেওয়ার জন্য চাপ দিত। বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার প্রক্রিয়া চলতে শুরু করেছিল। এগুলো পাড়া প্রতিবেশী বেশিরভাগ শুনেছে, কিন্তু কাকে গালাগালি করতো সেটা আমরা জানি না। এর ভিতর একটি 30-32 বছরের যুবক এগিয়ে এসে বলে, স্যার, অপর্ণা সেক্স র্যাকেটের দলের সাথে মিশে গেছিল, একসাথে কয়েকজনকে একসময় অ্যাপয়েন্টমেন্ট করে তার থেকে প্রচুর টাকা অ্যাডভান্স নিত। পাড়া চায়ের দোকানে এই নিয়ে প্রায় আলোচনা হতো। ডেট অ্যাপয়েন্টমেন্ট করার সময় মোটা টাকার অ্যাডভান্স নেওয়া সত্ত্বেও সেখানে পৌঁছতো না। আপনারা একটু বিশদ এনকোয়ারি করলে সবকিছু জেনে যাবেন। তবে তার খরিদ্দার যারা ছিল তার বেশিরভাগ অবাঙালি। কিছু বিদেশিকেও নজরে পড়েছে রাতে যখন তাকে বাড়ি ছেড়ে যাওয়া হতো। অনেক রাত পর্যন্ত পুলিশের আধিকারিক দুজন নানা জনের থেকে সংবাদ উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছিল। তারপরেই তারা গৌতম বাবুর বাড়ির দরজায় নক করে। কিছুক্ষণ পরে গৌতম বাবুর স্ত্রী কোনো রকমে এসে দরজা খুলে দাঁড়ায়। তাকে দেখে মনে হয় অত্যন্ত অসুস্থ তিনি। সামনে পাড়া প্রতিবেশী এবং পুলিশকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমাদের বাড়িতে পুলিশ কেন? পুলিশ অফিসার বলেন, আপনার কি শরীর খারাপ মাসিমা? গৌতম বাবুর স্ত্রী কোনো রকমে বলেন, হ্যাঁ বাবা, 3 দিন থেকে জ্বরে আক্রান্ত আমি এবং আমার নাতি। আমার স্বামী রেলের হাসপাতালে ভর্তি, প্রায় 1 মাস হয়ে গেছে। নাতিটাকেও 2 দিন থেকে জ্বর, খাওয়া দাওয়া শিখেতে উঠেছে। মাঝখানে থামিয়ে দিয়ে পুলিশ অফিসার জিজ্ঞাসা করে, কেন, আপনার মেয়ে তো থাকে আপনার কাছে শুনেছি। গৌতম বাবুর স্ত্রী মুখটা বেঁকিয়ে বলে ওঠে, হ্যাঁ আমিও জানি ও এই বাড়িতেই থাকে। বাড়িতে কখন আসে কখন যায় আমি কিংবা ওর ছেলে কেউ জানতে পারি না। বাড়িতে খাওয়া দাওয়াও করে না অনেকদিন থেকে। কোথায় যায়, কি করে, কোথায় খাওয়া দাওয়া করে কিছুই জানি না। মাঝে মধ্যে আমার থেকে টাকা পয়সা নেওয়ার বাহানায় খালি দেখা হয়। গৌতম বাবুর স্ত্রী থামতে পুলিশ অফিসার বলে ওঠে, পাড়াতে বোমগুলি চলছিল, আপনি কি কিছুই টের পাননি? বাবা, আমরা দুজনে এতটাই জ্বরে আক্রান্ত যে আমরা ঘরের ভেতরে বেহুশ অবস্থায় পড়েছিলাম। কানে এসেছিল বোমের আওয়াজ এবং বন্দুকের গুলির আওয়াজ, তবে উঠতে পারতাম না, এতটাই অসুস্থ ছিলাম। রাতে নাতিকে 2টো মুড়ি ভেজানো জল দিয়ে আমিও কিছুটা মুড়ি ভেজানো জল খেয়ে শুয়েছিলাম। পাশের ওষুধের দোকান থেকে 3 দিন আগে ওষুধ নিয়ে এসেছিলাম, সেই ওষুধ ফুরিয়ে গেছিল, তাই কাল রাতে আর ওষুধ পাইনি। গুলি চলছিল, বোমাও ফুটছিল, কানে এসেছিল, কিন্তু বাকি কিছুই জানি না। হঠাৎ প্রতিবেশীদের মাঝখান থেকে কেউ একজন চিৎকার করে বলে ওঠে, ঠাকুমা, তোমার মেয়েকে গুলি করে মেরেছে কারা যেন পাড়ার মাঝখানে। তার সাথে একটি যুবক ছিল, সেও মারা গেছে। ছেলেটির কথা সবাই চমকে উঠে ছেলেটির দিকে তাকাতেই সে মাথা নিচু করে দাঁড়ায়। ঠিক তখনই পুলিশ অফিসার ধমকে ওঠে ছেলেটিকে লক্ষ্য করে, বেশি ওস্তাদি করতে এসো না, আমরা এখানে আছি তো, যাও নিজের চরকায় তেল দাও। ততক্ষণে গৌতম বাবুর স্ত্রীর কানে পৌঁছেছিল সেই ছেলেটির কথা, তাই পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, ছেলেটি কি বলল? আমার মেয়েকে গুলি করে মেরেছে কে? সাথে আর একটা যুবককে মারা গেছে শুনলাম। ততক্ষণে পুলিশ অফিসার সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ মাসিমা, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনার মেয়ে অপর্ণা দেবীর সাথে আরো একজন ব্যক্তি মৃত, তবে এখনো তার পরিচয় জানা যায়নি। তবে আপনার মেয়ের সাথে সেই যুবকের মৃত্যু হয়েছে আপনাদেরই পাড়ার মাঝখানে। কোনো অজ্ঞাত ব্যক্তিরা গুলি এবং বোমাবাজি করে গেছিল, যার লক্ষ্য ছিল আপনার মেয়ে এবং ওই যুবকটি। দুজনেরই মৃত শরীর আমাদের পুলিশ স্টাফ নিয়ে গেছে। আপনাকে খবরটা দেওয়া অত্যন্ত জরুরি ছিল, তবুও আপনার শরীরের অবস্থা থেকে মনে হচ্ছে আপনার চিকিৎসার প্রয়োজন। এদিকে শুনছি বাড়িতে কেউ নেই, আপনার স্বামী হাসপাতালে ভর্তি। এহেন পরিস্থিতিতে আপনাকে পুলিশ থানাতে কি করে যেতে বলি সেটাই আমি ভেবে পাচ্ছি না। অপর্ণার মৃত্যুর খবর শুনে বৃদ্ধার 2 চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ে, তবে সেটা ক্ষণিকের জন্য। তখনই প্রচন্ড রেগে উঠে বলেন, বেঁচে আছে না মারা গেছে? পুলিশ অফিসার চমকে উঠে বলে, না মাসিমা, আপনার মেয়ে মারা গেছে, 2টো গুলি লেগেছে তার শরীরে। গৌতম বাবুর স্ত্রী ম্লান হেসে বলে ওঠে, যাক, বাঁচা গেল, তাহলে আপদ বিদায় হয়েছে। কথা কয়েকটি বলে সকলের সামনে দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে যান গৌতম বাবুর স্ত্রী। আরো কিছুক্ষণ পুলিশ অফিসার দুজন থেকে পাড়ার কিছু প্রতিবেশীদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করে তারাও ফিরে যান। গৌতম বাবুর স্ত্রী ভোর রাতে 2 মেয়েকেই ফোন করে জানায় ঘটনাটি। পরের দিন সকালে দিল্লি থেকে বড় মেয়ে জামাই এসে পৌঁছায়। সেই দিনই বিকালে ছোট মেয়ে জামাই তাদের সন্তানদের নিয়েও এসে পৌঁছায় গৌতম বাবুর বাড়িতে। সেদিন সন্ধ্যায় 2 জামাই এবং 2 মেয়ে মিলে হাসপাতালে বাবাকে দেখে আসার পরে নিকটবর্তী পুলিশ স্টেশনে পৌঁছে খবর নেওয়ার চেষ্টা করে। পুলিশ স্টেশন থেকে জানানো হয় আগামীকাল অপর্ণার মৃত শরীর তাদের বাড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হবে, তারপরে তারা তার অন্তিম সংস্কার করতে পারবেন। এছাড়া 2 জামাই অনেক কিছুই জেনে আসে থানা থেকে।
দুদিন পরে অপর্ণার পার্থিব শরীর থানা থেকে বের করে সোজা বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হয়। মায়ের ইচ্ছাতে এমনটাই হয়েছিল। গৌতমবাবুর স্ত্রী বলেছিলেন, ওই মেয়ের মুখ দর্শন করতে চাই না আমি, তাছাড়া ওর ছেলেও যেন এমন মায়ের কোনো কাজেই না আসে। এই মেয়ের কোনো রকম অন্তিম ক্রিয়াকার্য আমি হতে দেব না আমার বাড়িতে। গঙ্গাতে ভাসিয়ে দিয়ে এসো ওর শেষ অস্তিত্ব। গৌতমবাবুকেও জানানো হয়নি মেজ মেয়ের মৃত্যুর খবর। দুই জামাই এবং দুই মেয়ে মিলে পুলিশ থানাতে ডিক্লেয়ার করে আসে অপর্ণার মৃত্যুর কারণ আমরা কেউ জানতে চাই না। এমনটাই তার অসুস্থ বাবা মায়ের স্বীকারোক্তি। আপনারা নিজেদের মতন এনকোয়ারি চালিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের পরিবার এই মৃত্যু সম্বন্ধে কোনো রকম দায়বদ্ধতা স্বীকার করি না। পুলিশ অফিসার একবার জিজ্ঞাসা করেছিলেন বড় জামাইকে, যতই হোক ওনাদের বাড়ির মেয়ে তো আমাদের কর্তব্য থেকেই যায়। বড় জামাই উত্তর দিয়েছিল, দেখুন আমার শ্বশুর মশাই মুমূর্ষ রোগী, শাশুড়ি মায়েরও শরীর ঠিক নেই, ওনার কোনো পুত্র সন্তান নেই। শাশুড়ি মায়ের কথাগুলো আপনাকে আমি জানালাম। 2-1 দিনের ভেতরে শ্বশুর শাশুড়ি এবং ছেলেটিকে নিয়ে আমরা দিল্লি ফিরে যাব। আমাদের দিক দিয়ে অপর্ণা মৃত্যুর রহস্য আপনি চালিয়ে যেতে পারেন কিংবা বন্ধ করতে পারেন, আমাদের কোনো রকম উৎসাহ নেই। নিরুপায় হয়ে পুলিশ অফিসার বলেন, হ্যাঁ সবকিছুই তো ওনাদের পরিবারে গিয়ে দেখে এসেছিলাম। সত্যি বাবা মায়ের জন্য অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। মেয়েটিকে মানুষ করতে পারেননি ঠিক মতো, না হলে এতটা উশৃঙ্খল হয়ে উঠতো না। একটা মধ্যম বর্গীয় সচ্ছল পরিবারে এমন সন্তান কিভাবে হয়ে উঠলো সেটা নিয়ে আমাদের এনকোয়ারি চলতে থাকবে। তবুও বলবো আপনার ফোন নম্বর এবং ঠিকানাটা দিয়ে যাবেন থানাতে। বড় জামাই মৃদু হেসে বলে, ফোন নম্বর ঠিকানা দিতে আমাদের আপত্তি নেই, তবে আপনারা ডাকলেই আমরা উপস্থিত হব এমনটা হবে না। আপনি তো বুঝতে পারছেন তার বাবার অবস্থা কেমন, মায়ের অবস্থা কেমন। তাছাড়া আমরা যতই নিজের হই না কেন এমন মেয়ের দায়িত্ব আমরাও নেব না। এখন আমাদের প্রথম দায়িত্ব বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করার। তারপরে দুই জামাই বেরিয়ে যায় থানা থেকে। কয়েকদিনের ভেতরেই গৌতমবাবুকে ট্রান্সফার করানো হয় দিল্লির রেলের হাসপাতালে এবং ওনার স্ত্রী এবং অপর্ণার ছেলেকে নিয়ে সকলেই রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। মাস 6 পরে বড় মেয়ে এবং বড় জামাই এসে এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে চলে যান। অপর্ণার পরবর্তী ঘটনা পুলিশ কেমন করে খোঁজ করেছিল সেটা অজানা ছিল। গৌতমবাবুর বাড়ি বিক্রি হয়ে গেছিল, তাই তাদের খোঁজ খবর পাওয়া যায়নি আর। গৌতমবাবুর পরিবারের ঘটনা এখানেই সমাপ্ত হয়। সমস্ত পাড়া প্রতিবেশী সমাজের কাছে অপর্ণার মৃত্যু একটি রহস্য। অপর্ণার মৃত্যুতে সমাজের অনেক কিছুর শিক্ষা পাবে। অপর্ণার মৃত্যুতে অনেক পরিবারের বাবা মায়েদেরও শিক্ষা নেওয়ার আছে। একটা সাধারণ মধ্যমবর্গীয় পরিবারের সন্তান উশৃঙ্খল হলে তার শেষ পরিণতি কোথায় গিয়ে থামে, এই গল্পের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।